আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারিতে যে কিংস পার্টি আসতে যাচ্ছে, সেই কিংস পার্টির কুশীলবরা বা কারিগররা বেশ একটা দ্বন্দ্বের মধ্যে আছেন রাজনৈতিক পুঁজি নিয়ে। কোনটিকে তারা রাজনৈতিক পুঁজি করতে চায়, জনগণের সামনে কিভাবে উপস্থাপন করতে চায়, তার কারণ তারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন, অসংলগ্ন কথাবার্তা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটি এক্সটেনশন জাতীয় নাগরিক কমিটি, সেইটি থেকে তো আবার এক্সটেনশন হিসেবে নতুন কিংস পার্টি আসতে যাচ্ছে। যা হোক, সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেশ মজার মজার কথাবার্তা বলেছেন, অসংলগ্ন কথাবার্তা বলেছেন। যেমন নতুন করে তিনি যেটি বললেন যে আওয়ামী লীগ এবং জামাত উভয়ই দিল্লির এক্সটেনশন হিসেবে কাজ করছে। ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না। আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন আমরা মেনে নিলাম, কিন্তু জামাতকে দিল্লির এক্সটেনশন হিসেবে কিভাবে মিন করছে? জামাতের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির যে সখ্যতা, দহরম মহরম সম্পর্ক, সেটিকে আমরা ভুলে যাচ্ছি। এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব? কয়েকদিন আগেও তো হাসনাত আবদুল্লাহ জামাতের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন যে ৭১ জামাত যা ছিল, জামাতের যে অবস্থান, সেটিকেই সঠিক বলে মনে হয়। আবার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনিও তো একাধিকবার বলেছেন যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে শিবিরের যে ভূমিকা, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই, বরং শিবির পেছন থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছে সেটিকে তিনি অতুলনীয় হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। এবং এই যে জামাতের উপরে নির্ভরতা বা জামাতের প্রতি ঝোঁক কারো কারো কোনো কোনো সমন্বয়কের, এটি নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে অনেকের মাঝে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, কিছু মানুষ তো অবশ্যই রয়েছেন বা ছাত্র রয়েছেন সেখানে, তারা এটিকে মেনে নিতে পারছে না, যার কারণে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। এখন তারা আবার এটি বুঝতে পেরেছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ না করে কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশের মানুষ সেটি কোনোভাবেই মেনে নিতে পারে না। তাদের তো একটা চেষ্টা ছিল ৭১কে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে সেখানে রিপ্লেস করার একটা প্রাণান্তকর চেষ্টা, ২৪কে স্থান দেওয়ার, সেটি তারা পারেনি। তারা প্রচণ্ডভাবে শকড হয়েছে, তারা হোঁচট খেয়েছে। এই জন্য এখন কয়েকদিন আগে যেমন ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ, সেখানে যে একটা তুমুল একটা লেখা প্রকাশিত হলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, তার জন্য আবার তারা একটু বড় বড় কথা বলেছেন। মাহফুজ আলম বাবার, যিনি মাস্টার মাইন্ড, তিনি আবার বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলেছেন, বা বাংলাদেশ পন্থী হতে পারবে না। তা মাহফুজ আলমের ভূমিকাও তো আমরা জানি যে মুক্তিযুদ্ধকে কতটা কটাক্ষ করে আসছে তারা নিজেরাই। যাই হোক, সেই জায়গা থেকে এখন জামাতের বিরোধিতা করছে। আবার জামাতের বিরোধিতা করার আরো কারণ আছে, সেটি হচ্ছে যে তারা একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আরো একটি বিশেষ দলকে তাদের অবলম্বন হিসেবে নিচ্ছে, বা সেই দলটি তাদের উপর প্রভাব বিস্তার করছে। সেটি সম্পর্কে আমি পরবর্তীতে বলবো অন্য কোনো কন্টেন্টে। কিন্তু ধরে নিলাম যে জামাতও ভারতের এক্সটেনশন, আওয়ামী লীগের মতন, তারা তাহলে আসলে কোন আদর্শ ধারণ করতে চান? মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের অবস্থান তো পুরোপুরি তুলে ধরতে পারেননি, তাহলে তারা পাকিস্তানের আদর্শকে ধারণ করতে চান? বাংলাদেশে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট খুব শক্ত অবস্থা ধারণ করেছে, এটা আমরা জানি। সেই ভারত জুজুর বিষয়টিকে সামনে রেখে তারা রাজনীতি করার চেষ্টা করছে, যা এর আগে অনেকবার হয়েছে। অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের তুমুল বিরোধিতা করি, আমরাও প্রতিবাদ করি, কিন্তু পাকিস্তানকে মেনে নেব? তারা কি আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটা টু শব্দ করেছেন? পাকিস্তানের ক্ষমা চাওয়া বাংলাদেশ ইস্যুতে, পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা কয়েক বিলিয়ন ডলার মুক্তিযুদ্ধকালীন যে দেনা ছিল, সেটি বেড়ে যা হয়েছে সেটি দাবি করেছে। বাংলাদেশে যে পাকিস্তানে রয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চুক্তি ছিল, সেটি পাকিস্তানকে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে। এমনকি পাকিস্তানের যে যুদ্ধাপরাধী, পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল, তাদের বিচারে
বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল, পরে পাকিস্তান বলে যে তাদের বিচার তারাই করবে, সামরিক কর্মকর্তাদের, সেই বিচারকে তারা দাবি করবে? বাংলাদেশের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী যারা অভিযুক্ত বা তাদের বিচার যাদের এখনো হয়নি, তাদের বিচার কি দাবি করবে? করবে না। অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা। তারা কোনটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে বেছে নিয়ে সামনে এগোতে চাইবে সেটি তারা স্পষ্ট করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের টুইট নিয়ে সেই প্রসঙ্গে পরে আসি, শেষে আসি, চমকপ্রদ সেই বিষয়ে পরে আসি। তার আগে বলি ডক্টর ইউনূস সম্পর্কে। ডক্টর ইউনূস সম্প্রতি সুইজারল্যান্ড সফরে গিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের শপথের দিনই বাংলাদেশ ত্যাগ করেছিলেন তিনি। সুইজারল্যান্ড সফর শেষে ঢাকায়ও ফিরেছেন তিনি। কিন্তু সুইজারল্যান্ড সফরে বিদেশি একটি গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস, সেই গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন। সেই সাক্ষাৎকারটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের নানা বিষয়ে তিনি কথা বলেছেন এবং স্পেসিফিক বাংলাদেশে ছাত্র সমন্বয়করা যে নতুন দল গঠন করছে সেই দলের ভেতরের তথ্য নিয়ে কথা বলেছেন। হয়তো মনের অজান্তে এই কথাগুলো বলে ফেলেছেন কিনা সেই প্রশ্ন আসতেই পারে। ডক্টর ইউনূস বিভিন্ন কথার এক পর্যায়ে বলেছেন যে ছাত্ররা এক সময় আমার কাছে আসলো এবং তারা বলল যে বাংলাদেশে ৩০০টা আসনের মধ্যে, সংসদীয় আসনের মধ্যে আপনার একটা আসন থাকবে না, আপনি একজন সংসদ সদস্য হতে পারবেন না, তাহলে কেমন হলো? আপনাকে কেউ চিনবে না সংসদ সদস্য হিসেবে, পরবর্তীতে আপনার কথা কেউ মনে রাখবে না, এটা তো হয় না। আমরা বরং একটা নতুন রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দল নিয়ে সামনে ভোট টোট এগুলো নিয়ে ছাত্ররা যখন তাকে বলেছেন, তখন তিনি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এক ধরনের সহযোগিতা করেছেন দল গঠনের ব্যাপারে। ছাত্রদের যে দল গঠন হচ্ছে সেই দলের পেছনে সরকারের যে ইন্ধন রয়েছে, সরকারের যে উৎসাহ রয়েছে, সরকারের যে সহযোগিতা রয়েছে, সেই আলোচনা অনেক দিন থেকেই চলছিল। বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন দল সেই অভিযোগ করছিল। এবার ডক্টর ইউনূস নিজেই অভ্যন্তরের গোপন কথাটা ফাঁস করে দিলেন। তিনি বললেন এই দল গঠনের পেছনে তার উৎসাহ রয়েছে, তার উৎসাহেই এই দলটা গঠিত হচ্ছে, তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত যে দলটা গঠন হচ্ছে সেই দলে ডক্টর ইউনূসও অন্তর্ভুক্ত হবেন কিনা, তার একটা সংসদীয় আসন থাকবে না, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার জন্য তিনি একটা সংসদীয় আসনের জন্য লড়বেন কিনা সেটা অবশ্য ভবিষ্যতই বলে দেবে। কিন্তু তার আগে তিনি যে গোপন কথাটা ফাঁস করে দিলেন, হয়তো ফাঁস করতে চাননি, মনের অজান্তেই কথাটা চলে এসেছে। বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা, বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি সহজ সরলভাবে অনেক কিছু বলতে চান, অনেক কিছু স্বীকার করতে চান, কিন্তু সেগুলোই যে বুমেরাং হয়ে যায় সেটা তিনি হয়তো পরবর্তীতে সেই সাক্ষাৎকারটি দেখার পরে হয়তো বোঝেন। যেমন কয়েকদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যম তার সাক্ষাৎকার নিল, নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে তিনি তার অসহায়ত্ব প্রকাশ করলেন। তারা যে পারছেন না, সরকার চালাতে পারছেন না, সরকার চালানোর যে অভিজ্ঞতা নেয়, তিনি যে ব্যর্থ, অকপটে সেটা স্বীকার করে নিলেন এবং তারপর থেকে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার বিদেশি গণমাধ্যমে ছাত্রদের দল গঠন নিয়ে যে স্বীকারোক্তিটা তিনি দিলেন, দল গঠনের পেছনে তার উৎসাহ রয়েছে, তার ইন্ধন রয়েছে, তার সহযোগিতা রয়েছে এবং ছাত্ররা যে তাকে বলেছিল যে আপনার একটা আসন থাকবে না, আপনি একজন সংসদ সদস্য হবেন না, এটা কি হয় নাকি? এই যে ভেতরের তথ্যটা গণমাধ্যমে তিনি প্রকাশ করে দিলেন, তার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হলো ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে সেই দল সরকারের সহযোগিতাতেই গঠিত হচ্ছে। এটা প্রকাশিত হওয়ার পরে আর এই সরকারের নিরপেক্ষতা থাকে কিনা, কিংবা আগামী নির্বাচন হলে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আদৌ নিরপেক্ষ নির্বাচন হবে বলে কি আপনার কিংবা আমার মনে হওয়ার কোনো কারণ রয়েছে? যেখানে দল গঠনেই সরকার সহযোগিতা করছে সেখানে নির্বাচনে সরকার তো সহযোগিতা করবেই, এটাই স্বাভাবিক। সুতরাং এই সরকারের অধীনে আগামী নির্বাচন আর নিরপেক্ষ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। যে কথাটা মির্জা ফখরুল ইসলাম কদিন আগেই বলেছিলেন সেটাই বোধহয় সত্য হতে চলেছে। ডক্টর ইউনূস যখন বিদেশি গণমাধ্যমে এই সাক্ষাৎকার দিলেন তখন
গতকালকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেই অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে দুটো ছবি সহ একটা পোস্ট করা হয়েছে। সেই দুটো ছবিতেই দেখা যাচ্ছে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূস, একটাতে হাস্যোজ্জ্বল দুজন, আর একটাতে জো বাইডেন ডক্টর ইউনূসকে চুম্বন করছেন এরকম একটা আলিঙ্গনের ছবি দিয়ে লেখা হয়েছে বিগ নিউজ কামিং ফ্রম বাংলাদেশ, স্টে টিউনড। বড় সংবাদ বাংলাদেশ থেকে আসছে, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, এমনটা লেখা হয়েছে। যদিও এটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল না, ডোনাল্ড জে ট্রাম্প আপডেট নামের একটা এক্স হ্যান্ডেল, যেটা তার অফিস থেকে ব্যবহার করা হয় বলেই আমরা বিভিন্ন সময় আলোচনায় দেখে আসছি, জেনে আসছি। সেই এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা পোস্ট করা হলো, যে পোস্টে বাংলাদেশ থেকে বড় সংবাদ আসছে বলা হলো। বাংলাদেশ থেকে কি বড় সংবাদ আসছে, বাংলাদেশে কি বড় সংবাদ তৈরি হচ্ছে, ডক্টর ইউনূসের ছবি দিয়ে, জো বাইডেনের ছবি দিয়ে যে পোস্টটা করা হলো, তার মিনিং কি দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে। ডক্টর ইউনূস যখন বিদেশি সংবাদ মাধ্যমে স্বীকার করলেন যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সেই দল গঠনের পেছনে তার ভূমিকা রয়েছে, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে বড় সংবাদ আসছে এরকম যে এক্স হ্যান্ডেলে টুইট করা, সেই টুইটের ফলাফল কি হচ্ছে, কি সংবাদ তৈরি হচ্ছে বাংলাদেশে, যখন কিনা আমরা জানি যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আওয়ামী লীগ আন্দোলনের জন্য মাঠে নামছে, বিএনপি আন্দোলনে মাঠে নামছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কি বড় খবর তৈরি হচ্ছে, সেটা একটা বড় বিষয়। তাহলে কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে? সেরকম ঘটনা ঘটার কি আদৌ কোনো কারণ তৈরি হয়েছে, কিংবা আদৌ কোনো কারণ রয়েছে? শেখ হাসিনার সরকার উৎখাতের পরে এমন কোনো পজিটিভ সাইন কি বাংলাদেশে তৈরি হয়েছে যে শেখ হাসিনা আবার ফিরলে তাকে সবাই সাদরে গ্রহণ করবে, আবারও তিনি রাজনীতিতে অধিষ্ঠিত হবেন, নাকি অন্য কোনোভাবে বড় খবর তৈরি হতে যাচ্ছে? বড় খবর কি এটা যে ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করছেন, নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূস সরকারের প্রতি যে আশীর্বাদ, সেই আশীর্বাদ, জো বাইডেনের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ তুলে নিচ্ছেন, ফলে ডক্টর ইউনূস সরকার বিপাকে পড়ে পদত্যাগ করতে যাচ্ছে সব উপদেষ্টা সহ? সেরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে? যখন আমরা গতকালকেই জেনেছি 3 জন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন, 2 জন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, আর একজন জুন পর্যন্ত থাকবেন। জুন পর্যন্ত থেকে ছাত্রদের রাজনৈতিক দল গঠনে বোধহয় আরেকটু কর্মকাণ্ড করে তারপরে তিনি পদত্যাগ করবেন। এই খবর যখন গতকালকে আমরা পেয়েছি, তখন ডক্টর ইউনূস সরকার পুরোটাই কি পদত্যাগ করতে যাচ্ছে, এরকম বড় খবর আসছে, নাকি অন্য কিছু?